হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক স্টুডেন্টস। আমরা ক্লাস 9-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে রেচন নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? রেচন নিয়ে আলোচনা করছিলাম। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে সাধারণত মানবদেহে রেচনতন্ত্র কোন কোন অংশ দ্বারা গঠিত হয়, মানবদেহে রেচনতন্ত্র কোন কোন অংশ দ্বারা গঠিত হয়, কোন কোন অঙ্গগুলো রেচনতন্ত্রের মধ্যে পড়ছে এবং তাদের কাজগুলো কী কী, সেই জিনিস নিয়ে আমরা কম বেশি আলোচনা করেছিলাম। এবং দেখেছিলাম যে সাধারণত যে বৃক্কটা থাকে রেচনতন্ত্রের অন্তর্গত যে প্রধান অঙ্গ, সেই প্রধান অঙ্গ হলো যে দুটো বৃক্ক, তাই তো? এবং বৃক্কের ভেতরে বৃক্ষটাকে সেকশন করে মূলত তার ভেতরে কী কী অংশ আমরা দেখতে পাবো, সেই জিনিস নিয়ে আমরা কম বেশি আলোচনা করেছিলাম, তাই তো? আজকে আমরা আরেকটু প্রমিনেন্টলি আলোচনা করব। দেখো, আমাদের মেন যেটা বিপাকজাত দূষিত পদার্থ বা রেচন পদার্থ, যেটা সামগ্রিকভাবে আমরা সেটাকে মূত্র বলে থাকি। এবার অ্যাকচুয়ালি বৃক্ক যখন রেচন অঙ্গ হিসাবে কাজ করছে, প্রধান রেচন অঙ্গ হিসাবে কাজ করছে, তার মানে বৃক্কের মধ্যেই মূত্র উৎপাদিত হচ্ছে। এবং বৃক্কের মধ্যে পার্টিকুলারলি কোন জায়গাটার মধ্যে মূত্র উৎপাদিত হচ্ছে, কোথায় মূত্র উৎপাদিত হচ্ছে, সেই জিনিসটা নিয়ে আজকে আমাদের টপিক নেফ্রন। ঠিক আছে, নেফ্রনই হলো সেই অংশ যেটাতে কিনা মূত্র উৎপাদিত হয়। এবং বৃক্কের কোথায় এই নেফ্রনটা অবস্থিত, কিভাবে মূত্র উৎপাদিত হচ্ছে, সেই জিনিসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। ঠিক আছে, তাহলে ভিডিওটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি মোটামুটিভাবে কোথায় কী কীভাবে সম্পাদিত হচ্ছে, মূত্র উৎপাদিত হচ্ছে, বা একটা নেফ্রন দেখতে কীরকম হয়, সেই জিনিস নিয়ে তোমরা কম বেশি একটা ধারণা পাবে। ঠিক আছে, আচ্ছা দেখো, বোর্ডের মধ্যে আমি অলরেডি আঁকিয়ে রেখেছি হচ্ছে একটা নেফ্রনের চিত্র। একটা নেফ্রন দেখতে পারতপক্ষে এরকম হয়, যদিও এটা সবচেয়ে সিম্পলেস্ট ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা আরও কমপ্লেক্সও হতে পারে। যখন তোমরা আপার ক্লাসের দিকে উঠবে তখন এর মধ্যে আরেকটু জিনিসপত্রের তোমরা অ্যাডিশনগুলো পাবে, যার দরুন তোমরা বুঝতে পারবে যে এই স্ট্রাকচারটা আরও বেশি জটিল। ঠিক আছে, তো যাই হোক, তো নেফ্রন মনে রাখবে বৃক্কের গঠনগত এবং কার্যগত একককেই মূলত নেফ্রন বলা হয়। বৃক্কের গঠনগত এবং কার্যগত একককে নেফ্রন বলা হয়। এবং সাধারণত এক একটা বৃক্কের মধ্যে প্রায় 9 থেকে 13 লাখের মতো নেফ্রন থাকতে পারে। এবং অ্যাভারেজে সাধারণত বলা হয়ে থাকে 10 লাখ নেফ্রন থাকবে। অ্যাভারেজে সাধারণত 10 লাখের মতো হচ্ছে নেফ্রন থাকবে প্রত্যেকটা বৃক্কের মধ্যে। বুঝতে পেরেছো? এই যে নেফ্রন, এই নেফ্রনকে আমরা পারতপক্ষে দুটো ভাগে ভাগ করতে পারি। মানে নেফ্রন দু ধরনের হয়ে থাকে। নেফ্রন কয় ধরনের হয়ে থাকে? নেফ্রন মূলত দু ধরনের হয়ে থাকে। একটাকে হচ্ছে আমরা বলে থাকতে পারি সুপারফিশিয়াল নেফ্রন, আর একটাকে হচ্ছে আমরা জাক্সটা মেডুলারি নেফ্রন বলতে পারি। সুপারফিশিয়াল নেফ্রন, আরেকটাকে আমরা বলতে পারি হচ্ছে জাক্সটা মেডুলারি নেফ্রন। দেখো, আগের দিনই তোমাদেরকে আমি বৃক্কের গঠনটা দেখিয়েছিলাম। তাহলে বৃক্ক দেখতে কিরকম হয়? মোটামুটি এরকম হবে। এবং বৃক্কটাকে যদি আমরা লম্বালম্বিভাবে সেকশন করি, তাহলে আমরা কি দেখতে পাবো? এর দুটো অংশ থাকবে বৃক্কের। একটা থাকবে হচ্ছে তার একটু বাইরের দিকের অংশ, আরেকটা থাকবে তার ভেতরের দিকের অংশ। যেটা বাইরের দিকের অংশ সেটাকে হচ্ছে আমরা তার কর্টেক্স বলেছিলাম, আর যেটা ভেতরের দিকের অংশ সেটাকে আমরা বলেছিলাম কি? মেডালা বলেছিলাম, তাই তো? মেডুলা বলছিলাম বা মেডালা বলছিলাম। ঠিক আছে, তো এবার এই যে কর্টেক্স অঞ্চলে সাধারণত যে নেফ্রনের আধিক্য আমরা দেখতে পাবো সেটাকে আমরা বলে থাকি সুপারফিশিয়াল নেফ্রন। আর এদিক থেকে মেডুলারি আর কর্টেক্স, এই দুটো জোনের মধ্যবর্তীতে আমরা যে সমস্ত নেফ্রনগুলোকে দেখতে পাবো সেগুলোকে আমরা বলে থাকতে পারি মূলত জাক্সটা মেডুলারি নেফ্রন। ঠিক আছে, মনে রাখবে মূলত 85% হচ্ছে আমাদের সুপারফিশিয়াল নেফ্রন, আর জাক্সটা মেডুলারি নেফ্রনের পরিমাণটা যথেষ্ট কম থাকে, 50%-এর মতো। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে দু রকমের নেফ্রন। এবার আমরা আসি সাধারণত নেফ্রন কি কি অংশ দ্বারা গঠিত হয়, যেটাই আজকের মেন টপিক। ঠিক আছে, নেফ্রন মূলত কি কি অংশ দ্বারা গঠিত হয়? আমরা যদি নেফ্রনের স্ট্রাকচার নিয়ে আলোচনা করি, তাহলে আমরা দেখব নেফ্রনের মূলত দুটো অংশ দ্বারা গঠিত। কি কি দুটো অংশ দ্বারা গঠিত? একটাকে আমরা বলতে পারি ম্যালপিজিয়ান কর্পাসল আমরা বলতে পারবো, কর্পাসলস আমরা বলতে পারবো। আরেকটাকে হচ্ছে আমরা বলে থাকতে পারবো বৃক্কীয় নালিকা। এই দুটো অংশ দ্বারা গঠিত। একটা হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসল, আরেকটাকে আমরা বলে থাকবো হচ্ছে বৃক্কীয় নালিকা। এই যে ম্যালপিজিয়ান কর্পাসল, এটা আবার হচ্ছে দুটো অংশ দ্বারা গঠিত হয়। একটাকে হচ্ছে আমরা বলে থাকবো বাউম্যানস ক্যাপসুল, আরেকটাকে আমরা বলে থাকবো হচ্ছে গ্লোমেরুলাস। বাউম্যানস ক্যাপসুল, আরেকটাকে হচ্ছে আমরা বলবো গ্লোমেরুলাস। আর এদিক থেকে বৃক্কীয় নালিকা, এটা তিনটা অংশে বিভক্ত। একটাকে আমরা বলতে পারবো পিসিটি বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, বা যেটাকে পরাসংবর্ত নালিকা। একটাকে হচ্ছে আমরা বলে থাকবো হেনলির লুপ বলতে পারি। ঠিক আছে,
আর একটাকে হচ্ছে আমরা বলে থাকবো ডিসিটি বা ডিজিটাল কনভলিউটেড টিউবিউল বা যেটাকে দূরসংবর্ত নালিকা, আরেকটাকে হচ্ছে আমরা বলে থাকবো কালেক্টিং টিউবিউল সিটি বা কালেক্টিং টিউবিউল, ঠিক আছে, বা সংগ্রাহী নালিকা। এই অংশগুলো দ্বারা মোটামুটি ভাবে নেফ্রন গঠিত হচ্ছে। কি কি বললাম? একটা হচ্ছে ম্যালপিজিয়ান কর্পাসল আর একটা হচ্ছে বৃক্কীয় নালিকা। এবার ম্যালপিজিয়ান কর্পাসলের মূলত দুটো অংশ, একটা বাউম্যানস ক্যাপসুল গ্লোমেরুলাস, আর বৃক্কীয় নালিকার তিনটে মানে মূলত চারটা অংশ থাকবে। একটাকে আমরা পিসিটি বা পরাসংবর্ত নালিকা, একটাকে হচ্ছে আমরা হেনলির লুপ, আরেকটাকে ডিসিটি এবং আরেকটা হবে সিটি বা কালেক্টিং টিউবিউল, ঠিক আছে। এই অংশ নিয়ে মূলত নেফ্রন গঠিত। এবার ছবির মধ্যে দেখা যাক কোন অংশটাকে অ্যাকচুয়ালি আমরা কি বলছি। দেখো এই যে এইখান থেকে এতখানি যে পোরশনটা, এই এতখানি পোরশনটাকে আমরা বলে থাকবো ম্যালপিজিয়ান কর্পাসল, ঠিক আছে। এবার এই ম্যালপিজিয়ান কর্পাসলের মধ্যে এই যে কাপ লাইক বা পেয়াল আকৃতির যে সংগঠনটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এরকম গোলাকার যে সংগঠনটা দেখতে পাচ্ছি, এটাকে আমরা বলে থাকবো মূলত বাউম্যানস ক্যাপসুল। এই জায়গাটাকে আমরা বলে থাকবো মূলত বাউম্যানস ক্যাপসুল বলবো, বাউম্যানস ক্যাপসুল বলবো। আর এদিক থেকে ভেতরে যেটা রক্তজালকের মতো সংগঠন আমরা দেখতে পাচ্ছি, সেটাকে আমরা বলে থাকবো গ্লোমেরুলাস, সেটাকে আমরা বলে থাকবো গ্লোমেরুলাস, ঠিক আছে। এবার এইখান থেকে এইটুকু জায়গা পর্যন্ত একটা কয়েলড স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি বৃক্কীয় নালিকা, যেটাকে আমরা বলে থাকবো কি না পিসিটি, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। এবার এইখান থেকে দেখো একটা ইউ আকৃতির মতো সংগঠন বা ইউ আকৃতির মতো টার্নিং দেখতে পাচ্ছি, যেটাকে আমরা বলে থাকতে পারবো হেনলির লুপ। কি বলবো? যেটাকে আমরা হেনলির লুপ বলে থাকবো, লুপ বলে থাকবো বা লুপ অফ হেনলিও বলা যেতে পারে। আর এই যে এইখান থেকে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে আমরা বলে থাকবো হচ্ছে ডিসিটি, মানে এই যে নালিকাটা ক্রমশ পেঁচিয়ে গেছে, এটাকে আমরা বলে থাকবো ডিসিটি বা ডিজিটাল কনভলিউটেড টিউবিউল। আর এই দিক থেকে এই যে নালিকাটা থাকবে, সেটাকে আমরা হচ্ছে সিটি বা কালেক্টিং টিউবিউল বলে থাকবো, সিটি বা কালেক্টিং টিউবিউল বলে থাকবো। এই হচ্ছে তাদের রিলেটিভ পজিশনস গুলো। এবার এক এক করে আসা যাক কোনটার ফাংশন কি কি এবং আরেকটু তাদের স্ট্রাকচারাল ডিটেলস এর মধ্যে যাওয়া যাক। দেখো আমি ফার্স্টে বলছি যে সাধারণত এই যে বাউম্যানস ক্যাপসুল নিয়ে, বাউম্যানস ক্যাপসুল এই স্ট্রাকচারটাকে যদি আমি আঁকি ভালো করে, তাহলে দেখতে কিরকম লাগবে? এটা দেখতে হচ্ছে এরকম কাপ লাইক স্ট্রাকচার লাগবে, এরকম কাপ লাইক স্ট্রাকচারটা লাগবে সাধারণত বাউম্যানস ক্যাপসুল দেখতে, বাউম্যানস ক্যাপসুল দেখতে। এবার এই বাউম্যানস ক্যাপসুলের দুটো অঞ্চল থাকবে, একটা হচ্ছে তার এরকম ভেতরের প্রাচীরের সংলগ্ন অঞ্চল, আর একটা থাকবে তার বাইরের দিকের অঞ্চল। এই যে ভেতরের যে অঞ্চলটা বা ভেতরের যে অংশটা, এটাকে হচ্ছে আমরা বলে থাকবো ভিসেরাল স্তর, এটাকে হচ্ছে আমরা বলে থাকবো ভিসেরাল স্তর বলবো, ভিসেরাল স্তর বলবো। আর এই যে স্তরটা বাইরের দিকে, এটাকে হচ্ছে আমরা বলে থাকবো প্যারাইটাল স্তর, প্যারাইটাল স্তর বলে থাকবো। একটা হচ্ছে হলো আমাদের ভিসেরাল স্তর, আর একটা বাইরের দিকের হলো সেটা হচ্ছে তার প্যারাইটাল স্তর, তাই তো। এবার এই ভিসেরাল স্তরের দিকে না, এই ভিসেরাল স্তর যে কোষগুলো দ্বারা তৈরি হয়, সেই কোষগুলোকে আমরা পোডোসাইট বলে থাকি। কি বলে থাকি? পোডোসাইট সেল বলে থাকি। পোডোসাইট সেলগুলো কিরকম হয়? ধরো এরকম টাইপের সেলগুলো হচ্ছে, এবং এই টাইপের সেলগুলোর মধ্যে একটু অ্যামিবার টাইপের, অ্যামিবার যে যেরকম সিউডোপোডিয়া দেখতে হয় না, সেরকম সিউডোপোডিয়ার মতো সংগঠন আমরা দেখতে পাই। তাহলে এটা মনে করে এক একটা সেল, এই এক একটা সেল, আর এর বাইরের দিকে সিউডোপোডিয়ার মতো সংগঠন, এটা মনে করো এক একটা সেল, এর বাইরের দিকে সিউডোপোডিয়ার মতো সংগঠন। তাহলে এই সেলগুলো দ্বারা এই গোটা স্ট্রাকচারটা গঠিত হচ্ছে। তাহলে এটাকে যদি আমি আরেকটু প্রমিনেন্টলি আঁকিয়ে দেখাই, তাহলে এরকম হচ্ছে, বা এটাকেও আরেকটু আঁকিয়ে দেখাই, তাহলে এরকম হচ্ছে, এটাকে আরেকটু দেখালাম এরকম হচ্ছে, আবার এরকম ভাবে এখানেও আঁকিয়ে দেখালাম মনে করো এরকম হচ্ছে। তাহলে এইভাবে হচ্ছে সেলগুলো পরস্পর অবস্থান করছে, বুঝতে পেরেছো? এবার দেখো এখানে হচ্ছে প্রত্যেকটা কিন্তু এক একটা সেল, প্রত্যেকটা এক একটা সেল হচ্ছে। এবার দু তিনটে সেলের মাঝখানে এখানে হচ্ছে আবার কিছু কিছু গ্যাপ রয়েছে, গ্যাপ রয়েছে, যে গ্যাপগুলোকে হচ্ছে আমরা স্লিট ছিদ্র বলতে পারি, স্লিট ছিদ্র বলতে পারি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো, এবার এইখান থেকে হচ্ছে আবার যদি বলতে পারি, মানে এই যে ভিসেরাল স্তরটা, এই যে এরকম এই সদৃশ যে কোষগুলো, এই সদৃশ কোষগুলো অনেকটা এরকম ভাবে বিস্তৃত হচ্ছে, অনেকটা এরকম ভাবে বাইরের দিকে রয়েছে ভিসেরাল স্তরে। এবার যখন আমরা প্যারাইটাল স্তরের দিকে চলে আসি, তখন হচ্ছে এখানে না স্কোয়ামাস মানে আঁশ টাইপের কিছু কিছু সেল থাকে, যেগুলোকে আমরা স্কোয়ামাস এপিথেলিয়াল সেল বলে থাকি। সেই স্কোয়ামাস এপিথেলিয়াল সেল দ্বারা তৈরি হবে, স্কোয়ামাস এপিথেলিয়াল সেল দ্বারা এই প্যারাইটাল স্তরটা মোটামুটি ভাবে তৈরি হবে, স্কোয়ামাস এপিথেলিয়াল সেল দ্বারা এই প্যারাইটাল স্তরটা মোটামুটি ভাবে গঠিত হবে, কেমন? আচ্ছা এবার দেখো, এবার কি হচ্ছে, এবার এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রক্তজালকের মতো অংশ। ওই যে তোমরা নিশ্চয়ই দেখেছো যে রেনাল যে ধমনীটা, রেনাল ধমনীটা যখন মানে বৃক্কের মধ্যে প্রবেশ করলো, সেটা অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়ে যাচ্ছে। তাদের মধ্যে একটা শাখা যেটা উৎপন্ন করছে এই যে এই রঙে, এই যে এটা হচ্ছে বড় তুলনামূলকভাবে, মানে স্থিতকায় একটা শাখা, তাই কি না? এটাকে আমরা বলে থাকতে পারবো কি না, বলবো হচ্ছে অন্তর্মুখী ধমনিকা। এটাকে হচ্ছে আমরা কি বলে থাকবো? অন্তর্মুখী ধমনিকা, অন্তর্মুখী
অন্তর্মুখী ধমনিকা, ধমনিকা, ঠিক আছে, ধমনিকা বলে থাকবো, বা অ্যাফারেন্ট আর্টেরিওল বলে থাকবো। কি বলে থাকবো? অ্যাফারেন্ট আর্টেরিওল বা অন্তর্মুখী ধমনিকা। এই অন্তর্মুখী ধমনিকাটার না ব্যাস তুলনামূলকভাবে কি হয়, একটু বেশি হয়। এবার সেটা যখন ক্রমশ বাউমেন্স ক্যাপসুলের ভেতরের দিকে প্রবেশ করবে বা এই গহ্বরটার মধ্যে প্রবেশ করবে, তখন এটা না প্রায় 50টা মানে রক্ত জালিকার মধ্যে এটা বিভক্ত হয়ে যাবে, এবং সেই রক্ত জালিকাগুলো আবার মিলিত হয়ে সাধারণত বহির্মুখী ধমনিকা হয়। এই যে একটা ধমনিকা ক্রমশ বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে, এটাকে আমরা বলে থাকবো বহির্মুখী ধমনিকা, বহির্মুখী মুখী ধমনিকা। এই বহির্মুখী ধমনিকা দিয়ে সেটা ক্রমশ বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এটা হলো অন্তর্মুখী ধমনিকা, যার ব্যাসটা তুলনামূলকভাবে বেশি, আর এটা গেল হচ্ছে বহির্মুখী ধমনিকা, যার ব্যাসটা তুলনামূলকভাবে কম। আর এই অন্তর্মুখী ধমনিকায় যখন ভেতরে প্রবেশ করছে, প্রায় 50টার মতো এরকম রক্তজালকে বিভক্ত হয়ে যাচ্ছে, তাই কি না? এবং এই যে রক্তজালক গুচ্ছ, এটাকেই আমরা এক কথায় বলে থাকছি কি না, গ্লোমেরুলাস। এটাকেই আমরা কি বলে থাকছি? গ্লোমেরুলাস বলে থাকছি। কেমন? একটা কথা এখানে মনে রাখবে, ধরো এখানে যদি আমি আবার স্ট্রাকচারটা আঁকি, এই যে এরকম ভাবে যদি আবার স্ট্রাকচারটা আঁকি, এইভাবে বেরিয়ে যাচ্ছে। এবার এই জায়গাটার মধ্যে হচ্ছে আমি এরকম দেখালাম অন্তর্মুখী ধমনিকা, এই জায়গাটা এরকম সরু হয়ে গেল, সেটা বহির্মুখী ধমনিকা। এই জায়গাটার মধ্যে হচ্ছে, এই জায়গাটার মধ্যে বিভিন্ন রক্তজালক গুচ্ছ অর্থাৎ গ্লোমেরুলাস। এবার এই জায়গাটার মধ্যে না, এইখান থেকে এই জায়গাটার মধ্যে একটা পর্দার মতো অংশ তৈরি হয়, যে অংশটাকে হচ্ছে আমরা বলে থাকি ফিল্ট্রেশন মেমব্রেন, যেখানে মূলত ওই যে পরিশ্রুত অংশটা, রক্তস্রিত যেটা অংশ, সেই পরিশ্রুত মানে সেই অংশটার এখানে পরিস্রাবণ ঘটে। মানে যেই ধরো মানে শরীর থেকে যেগুলো যেগুলো হচ্ছে তোমার রক্তটা আলটিমেটলি কিসে প্রবেশ করছে না, এদিক থেকে তোমার অন্তর্মুখী ধমনিকা হয়ে ক্রমশ হচ্ছে গ্লোমেরুলাসের মধ্যে প্রবেশ করছে, সেটার পরিস্রাবণ প্রক্রিয়াটা ঘটছে এই মেমব্রেনটার মাধ্যমে, এবং এই মেমব্রেনটাকে আমরা পরিস্রাবণ মেমব্রেন বলে থাকতে পারি। এবং এই পরিস্রাবণ মেমব্রেনের মধ্যে 3টে অংশ থাকবে। কিরকম 3টে অংশ থাকবে? দেখো, একটা তো হচ্ছে এরকম পরোসাইটেড সেলগুলো, তার উপরের দিকে থাকবে হচ্ছে কি, তার উপরের দিকে থাকবে হচ্ছে তোমার ধরো ভিত্তি পর্দা বলবো, আর তার উপরের দিকে থাকবে হচ্ছে গ্লোমেরুলাসের কোষগুচ্ছ। তাহলে এই তিনটা মিলে পরিস্রাবণ ঝিল্লি গঠন করবে, এবং সেই পরিস্রাবণ ঝিল্লির মধ্যে দিয়ে এই যে যে ফ্লুইডটা এখানে প্রবেশ করবে, সেই ফ্লুইডটার পরিস্রাবণ হওয়ার পরে সেটা ক্রমশ এখান থেকে এদিকে চলে আসবে। এখন স্বাভাবিকভাবে কোশ্চেন চলে আসছে যে কিভাবে ওইখান থেকে এদিকে আসছে, গ্লোমেরুলাস থেকে কিভাবে বাউমেন্স ক্যাপসুলের মধ্যে প্রবেশ করছে, তাই কি না? দেখো খুব ভালো করে, এই যে আমি বলছি, যখন এই যে রক্ত জালিকাটা বা হচ্ছে এই যে অন্তর্মুখী ধমনিকাটা যখন প্রবেশ করে এখানে রক্ত জালিকা বিভক্ত হয়ে গেল, আবার সেগুলো যখন মিলিত হয়ে একটা বহির্মুখী ধমনিকা তৈরি করলো, এই যে অন্তর্মুখী যে ধমনিকাটা আছে না, তার ব্যাসটা কত জানো তো? তার ব্যাসটা হচ্ছে প্রায় নিয়ার অ্যাবাউট হচ্ছে 50 মাইক্রোমিটারের মতো। আবার এটা যখন বহির্মুখী ধমনিকায় পরিণত হচ্ছে, তখন তার যে ব্যাসটা থাকছে সেটা হচ্ছে প্রায় 25 মাইক্রোমিটারের মতো। এটা হচ্ছে তোমার হলো কত না 50, এটা হলো 25। এবার দেখো, এবার স্বাভাবিকভাবে যখন এইখান দিয়ে এর ব্যাসটা কম, তাহলে স্বাভাবিকভাবে সবটা তরল যখন বেরোতে যাচ্ছে, বেরোনোর সময় যেহেতু এর ব্যাসটা ছোট হয়ে যাচ্ছে, তাই জন্য স্বাভাবিকভাবে কি গ্লোমেরুলাসের প্রেশারটা যথেষ্ট বেশি হয়ে যাবে, এবং সেই প্রেশারটার দরুন তরলটা কি প্রবেশ করবে, তরলটা এখান থেকে শুরু করে একদম যেটা বাউমেন্স ক্যাপসুল, সেই বাউমেন্স ক্যাপসুলের ক্যাভিটির মধ্যে প্রবেশ করে যাবে, এবং সেখানে প্রবেশ করে সেটা ক্রমশ পরবর্তী যে হচ্ছে লেভেলগুলো বা পরবর্তী যে বৃক্কীয় নালিকা, সেই বৃক্কীয় নালিকার মধ্যে সেই অংশটা ক্রমশ ট্রাভেল করতে থাকবে। আশা করি ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে এবার সরাসরি কোথায় চলে আসলো, এখানে আমার তরলটা চলে আসলো। এবার ক্রমশ এখান থেকে শুরু করে ধীরে ধীরে পিসিটির মধ্যে যাবে, তারপর ধীরে ধীরে এগুলোর অংশের মধ্যে যেতে থাকবে। তাহলে আমি এক এক করে আসি এবার পিসিটির মধ্যে। তাহলে আমাদের এই যে ম্যালপিজিয়ান কর্পাসেল, এই ম্যালপিজিয়ান কর্পাসেলের গল্প মোটামুটি ভাবে আমাদের গেল। এবার আমি আসছি ধরো এই পিসিটি নিয়ে। পিসিটি কথার অর্থ কি? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, বা সেটাকে আমরা পরাসংবর্ত নালিকাও বলতে পারি। এই পরাসংবর্ত নালিকায় এক্স্যাক্টলি কোন ঘটনাটা ঘটে? দেখো, এই পরাসংবর্ত নালিকার গাত্রে যে কোষগুলো থাকে বা যে সেলগুলো থাকে, সেই সেলগুলো হচ্ছে ব্রাশ বর্ডার এপিথেলিয়াল সেল আমরা বলে থাকতে পারি। কি বলতে পারি? ব্রাশ বর্ডার এপিথেলিয়াল সেল। মানে ধরো এটা যদি হচ্ছে পরাসংবর্ত নালিকার নালিটা হলো, তাহলে এর যে নালিকার গাত্রে যে সেলগুলো থাকবে, সেই সেলগুলোর গাত্রে কি থাকবে না, মাইক্রোভিলাই এরকম ভাবে থাকবে। মাইক্রোভিলাই হচ্ছে এরকম ভাবে থাকবে, এবং অ্যাট দ্য সেম টাইম এখানে প্রচুর পরিমাণে না মাইটোকন্ড্রিয়া অবস্থান করবে। এই সমস্ত সেলগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়াও থাকবে। আর যেহেতু ধরো তোমরা নিশ্চয়ই পড়েছো যে ক্ষুদ্রান্তে যেরকম মাইক্রোভিলাইটা থাকে, ঠিক তেমনি এখানেও আমরা মাইক্রোভিলাই প্রেজেন্স আমরা বলে থাকতে পারি। ঠিক আছে, মাইক্রোভিলাই প্রেজেন্স। মাইক্রোভিলাইয়ের কাজটা কি হয়? এরা সাধারণত সারফেস এরিয়াটাকে ইনক্রিজ করে, আর সারফেস এরিয়াটা যদি ইনক্রিজ করে, তাহলে ম্যাক্সিমাম অ্যামাউন্টে যে রিঅ্যাবজর্পশনটা, সেই রিঅ্যাবজর্পশনটা এটার মধ্যে দিয়ে ঘটতে পারে। অ্যাকচুয়ালি পিসিটির মধ্যে কি হয়, এই যে পরিশ্রিত হওয়ার পরে যে তরল পদার্থটা ক্রমশ পিসিটি দিয়ে ট্রাভেল করে, সেখান থেকে আরো কিছু পদার্থ, যেমন তোমার ধরো
ধরো হতে পারে গ্লুকোজ হতে পারে, বা হতে পারে অ্যামাইনো অ্যাসিড হতে পারে, বা এদিক থেকে তোমার ধরো সোডিয়াম হতে পারে, পটাশিয়াম হতে পারে, এই সমস্ত আয়ন বা এই সমস্ত পদার্থগুলো এই জায়গাটার মধ্যে আবার রিঅ্যাবজর্বড হয়ে সেটাকে ক্রমশ কোথায় পাঠিয়ে দেয়, হচ্ছে আবার ব্লাড সার্কুলেশনের মধ্যে পাঠিয়ে দেয়। সেটাকে আবার কোথায় পাঠায়, ব্লাড সার্কুলেশনের মধ্যে স্বাভাবিকভাবে পাঠিয়ে দিচ্ছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার কি হলো, এইবার দেখো তাহলে এটা গেল হচ্ছে মোটামুটি ভাবে পিসিটি। এবার পিসিটির পরে একটা নালিকা সোজাসুজি এরকম লম্বালম্বি ভাবে এখানে এরকম ভাবে যে একটা ঊর্ধ্বমুখী নালিকা, অর্থাৎ এইখান থেকে শুরু করে একটা ইউ আকৃতির মতো নালিকার আমরা দেখতে পাচ্ছি। এটাকে আমরা বলে থাকি হচ্ছে তোমার হেনলির লুপ বলে থাকছি। কি বলে থাকছি? হেনলির লুপ। এবার হেনলির লুপের না অনেকগুলো অংশ থাকে, বলতে মেইনলি দুটোর বাহু থাকে। এই যে বাহুটা, এই বাহুটাকে হচ্ছে আমরা বলে থাকবো ডিসেন্ডিং পার্ট, আর এই বাহুটাকে হচ্ছে আমরা বলে থাকবো অ্যাসেন্ডিং আর্ম। এটা হচ্ছে ডিসেন্ডিং আর্ম আর এটা হচ্ছে অ্যাসেন্ডিং আর্ম, মানে হচ্ছে এটা নিম্নগামী, ক্রমশ হচ্ছে সরু হয়ে নিচের দিকে নামাচ্ছে তরলটাকে, আর এটা ক্রমশ উপরের দিকে উঠাচ্ছে। বুঝতে পেরেছো তো? এবার যখন এই যে হেনরির লুপ দিয়ে ক্রমশ যখন পরিশ্রুত তরলটা ধীরে ধীরে এইদিকে প্রবেশ করে যাচ্ছে, তখন এই হেনরির লুপের অংশ থেকে বেশ কিছু পদার্থের সিক্রিশন হয়। কোন কোন পদার্থের সিক্রিশন হয়? আমরা বলতে পারি পটাশিয়াম আয়ন, আমরা বলতে পারি H+ আয়ন, আমরা বলতে পারি ক্রিয়েটিনিন। এই জাতীয় পদার্থগুলো এই হেনরির লুপের প্রাচীরের কোষ থেকে সাধারণত রিলিজ করে করে ওই পরিশ্রুত তরলটার মধ্যে মিশ্রিত হতে থাকবে, এবং তারপরে এখান থেকে ক্রমশ কোথায় চলে যাবে হচ্ছে তোমার ডিসিটি বা ডিস্টাল কনভলিউটেড টিউবুলের মধ্যে চলে যাবে। সেই ডিস্টাল কনভলিউটেড টিউবুলের মধ্যেও বিভিন্ন ধরনের পদার্থ উৎপাদিত হয়ে সাধারণত হচ্ছে ওই যে তরলটা, সেই তরলটার মধ্যে মিশ্রিত হতে থাকবে। কি কি পদার্থ? তোমার হতে পারে সাধারণত অজৈব ফসফেট, হতে পারে হিপিউরিক অ্যাসিড, হতে পারে অ্যামোনিয়া। এই পদার্থগুলো সাধারণত উৎপন্ন হয়ে মূলত এই পরিশ্রুত যে মানে এখান থেকে যে তরলটা ক্রমশ পরিশ্রুত হয়ে এদিকে যাচ্ছে তার মধ্যে সেগুলো ডিপোজিটেড হতে থাকছে, এবং অতঃপর সেটা গিয়ে কোথায় চলে গেল? এই যে কালেক্টিং ডাক্ট বা এই যে সিটি, এই সিটিটার মধ্যে চলে যাবে, সিটিটার মধ্যে ক্রমশ গিয়ে চলে যাবে। বুঝতে পেরেছো তো? আচ্ছা, তাহলে এই গেল হচ্ছে পিসিটি, তারপরে এই গেল হচ্ছে হেনরির লুপ, আর তারপরে এই গেল হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। ঠিক আছে, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। আচ্ছা, এবার মনে রাখবে যে সংগ্রহ নালিকা সাধারণত এই যে ডিসিটি যেটা থাকবে, সেই ডিসিটিটা ক্রমশ সরু হয়ে যে নালিকার মধ্যে তারা উন্মুক্ত হয়েছে সেটাকে হচ্ছে আমরা সিটি বা কালেক্টিং ডাক্ট বলে থাকতে পারি। এবার সংগ্রহ নালিকা, এবার মনে রাখবে অনেকগুলো নেফ্রনের সংগ্রহ নালিকা পরস্পর যখন সংযুক্ত হয়, যে স্ট্রাকচারটা গঠন করে, সেই স্ট্রাকচারটাকে আমরা এক কথায় বলে থাকতে পারি হচ্ছে বেলিনির ডাক্ট। ঠিক আছে, বেলিনির ডাক্ট বা বেলিনির নালী আমরা বলে থাকতে পারি। অনেকগুলো বৃক্কের সাধারণত সংগ্রহ নালিকাগুলো পরস্পর সংযুক্ত হয়ে যে স্ট্রাকচার গঠন করে সেটাকে হচ্ছে আমরা বেলিনির ডাক্ট বলে থাকতে পারি। হলো? আচ্ছা, এবার এরা সকলে মিলে কোথায় উন্মুক্ত হবে? না, রেনাল সাইনাসে উন্মুক্ত হবে, এবং রেনাল সাইনাসটাই প্রকৃতপক্ষে গোবিনীর কি হলো? গোবিনীর হচ্ছে এরকম স্ফীতকায় অংশ, আগের দিনই তোমাদেরকে বলেছি গোবিনীর স্ফীতকায় অংশ, অর্থাৎ এইদিকে উন্মুক্ত হবে, এবং সেটা ক্রমশ ধীরে ধীরে গোবিনী দিয়ে ক্রমশ বাইরের দিকে নামতে থাকবে। ঠিক আছে, তাহলে এটা গেল মোটামুটি ভাবে নেফ্রনের স্ট্রাকচার। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। আমি আবারও একবার বলে দিচ্ছি, দেখো রেনালস মানে মূলত সাধারণত যেটা নেফ্রন, কোনটা নেফ্রন কাকে বলবে? বৃক্কের যেটা গঠনগত এবং কার্যগত একক সেটাকে আমরা নেফ্রন বলবো। নেফ্রনের দুটো অংশ থাকে, একটা ম্যালপিজিয়ান কর্পাসেল, আরেকটাকে বলবো আমরা বৃক্কীয় নালিকা। ম্যালপিজিয়ান কর্পাসেলের দুটো অংশ, একটা বাউম্যান্স ক্যাপসুল, একটা গ্লোমেরুলাস। আর এদিক থেকে বৃক্কীয় নালিকার আবার চারটা অংশ থাকবে, একটা পিসিটি বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, একটাকে আমরা বলে থাকবো হেনরির লুপ, একটাকে বলবো ডিসিটি বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, আরেকটাকে বলে থাকবো হচ্ছে আমরা কালেক্টিং ডাক্ট বা কালেক্টিং টিউবিউল বলে থাকতে পারি। প্রথমে আমি আসছি ম্যালপিজিয়ান কর্পাসেলের দুটো অংশ, একটা বাউম্যান্স ক্যাপসুল, গ্লোমেরুলাস। সাধারণত অন্তর্মুখী ধমনিকা যখন বাউম্যান্স ক্যাপসুলের গভীরে প্রবেশ করে যায়, তখন এখানে কতগুলো সূক্ষ্ম বা 50টার মতো সূক্ষ্ম নালিকায় বিভক্ত হয়ে যায় বা রক্তজালিকায় বিভক্ত হয়ে যায়, যেটাকে আমরা বলে থাকছি গ্লোমেরুলাস। এবার গ্লোমেরুলাসের নালিকাগুলো আবার পরস্পর সম্মিলিতভাবে একটা ধমনিকা তৈরি করে, যেটাকে আমরা বহির্মুখী ধমনিকা বলে থাকবো, যার মাধ্যম দিয়ে সেটা ক্রমশ বাইরের দিকে উন্মুক্ত হয় বা রক্তস্রোতের মধ্যে পুনরায় মিশে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এবার সাধারণত অন্তর্মুখী ধমনিকার ব্যাসটা বেশি আর বহির্মুখী ধমনিকার ব্যাসটা কম, তাই জন্য এখানে গ্লোমেরুলাসের আভ্যন্তরীণ প্রেসারটা বৃদ্ধি পায়। সেই প্রেসারটা বৃদ্ধি পাওয়ার জন্য তরলটা এই অংশ থেকে শুরু করে বাউম্যান্স ক্যাপসুলের গহ্বরের মধ্যে বা ক্যাভিটির মধ্যে প্রবেশ করে যায়। কেমন? আচ্ছা, বাউম্যান্স ক্যাপসুলে সাধারণত দুটো স্তর থাকছে, একটা ভেতর দিকের স্তর যেটাকে আমরা ভিসেরাল স্তর, আর একটা বাইরের দিকের স্তর যেটাকে আমরা
প্যারাইটাল স্তর বলে থাকতে পারি। এবার ভিসেরাল স্তরের দিকে এই যে এরকম এরকম কিছু কিছু সিউডোপোডিয়া কন্টেনিং মানে যে সেলগুলো হচ্ছে সিউডোপোডিয়া থাকতে পারে, অর্থাৎ কণপদ থাকতে পারে, এরকম কিছু কিছু সেলে তারা সৃষ্টি করে বা এরকম কিছু কিছু সেল দিয়ে তারা তৈরি হয়, যেই সেলগুলোকে আমরা কি বলে থাকতে পারি, সেই সেলগুলোকে আমরা বলে থাকি হচ্ছে পোডোসাইট সেল বলে থাকবো। এবং সেই পোডোসাইট সেল আবার এদিক থেকে তার উপরে থাকবে ভিত্তি পর্দা, তার উপরে থাকবে হচ্ছে গ্লোমেরুলাসের কিছু কিছু যে কোষ, যারা সম্মিলিতভাবে যে স্ট্রাকচারটা গঠন করে সেটাকে আমরা ফিল্ট্রেশন মেমব্রেন বলে থাকি। এবং সেই ফিল্ট্রেশন মেমব্রেনের মধ্যে দিয়ে আলটিমেটলি গ্লোমেরুলাসের যে তরলটা, সেই তরলটা পরিশ্রিত হয়ে ধীরে ধীরে সেটা ক্রমশ কোথায় প্রবেশ করে যাবে না, বাউম্যানস ক্যাপসুল হয়ে সেটা প্রবেশ করে যাবে পিসিটিতে। এবার পিসিটি হচ্ছে বৃক্কনালিকার প্রথম অংশটা, এবং এই প্রথম অংশটার যে সেলটা থাকবে, প্রথম অংশটা যে সেল দ্বারা তৈরি হবে, সেই সেলটাকে আমরা এক কথায় কি বলে থাকতে পারি হচ্ছে তোমার ব্রাশ বর্ডার এপিথেলিয়াল সেল, অর্থাৎ যার মধ্যে মাইক্রোভিলাই থাকবে। যে সমস্ত সেলগুলো এপিথেলিয়াল সেল, তার গাত্রে যখন মাইক্রোভিলাই থাকবে তখন সেটাকে আমরা ব্রাশ বর্ডার এপিথেলিয়াল বলে থাকবো। এবার এই ব্রাশ বর্ডারের জন্য বা মাইক্রোভিলাইয়ের প্রেজেন্সের জন্য এটা মাচমোর কি হয়ে যাবে, মাচমোর হচ্ছে তোমার সারফেস এরিয়াটাকে বাড়াতে পারবে। দ্যাটস ওয়াই বেশি পরিমাণ পদার্থ, ওই যে পরিশ্রিত যে তরলটা আসছে, সেই তরল থেকে 100% গ্লুকোজ, 100% অ্যামাইনো অ্যাসিড, 100% সোডিয়াম এবং ক্লোরিন, এই সমস্ত পদার্থগুলোর অ্যাক্টিভ রিঅ্যাবজর্পশন হতে থাকবে। আর মনে রাখবে এই সমস্ত সেলগুলোর মধ্যে মাইটোকন্ড্রিয়ার কন্টেন্টটাও তুলনামূলকভাবে বেশি থাকে। কেমন? তাই জন্য হচ্ছে এটা একটা এনার্জি ডিপেন্ডেন্ট প্রসেস আমরা বলতে পারি। এবার তারপরে সেখান থেকে তরলটা এরকম একটা ইউ আকৃতির নালীর মধ্যে দিয়ে ক্রমশ ট্রাভেল করবে, যেটাকে আমরা হেনরির লুপ বা লুপ অফ হেনরি বলে থাকছি। এবং এই হেনরির লুপেরও এক একটার ক্ষেত্রে এক এক রকম সেল থাকে। কোনোটার ক্ষেত্রে হচ্ছে স্কোয়ামাস, এটার ক্ষেত্রে ধরো হচ্ছে স্কোয়ামাস সেল, এটার ক্ষেত্রে ধরো কিউবয়েডাল সেল, এরকম কিউবয়েডাল বা কলামনার সেল এরকম থাকতে পারে। ঠিক আছে? তো এটার ক্ষেত্রে যেমন স্কোয়ামাস সেল, এটার ক্ষেত্রে হচ্ছে আমরা কিউবয়েডাল সেল আমরা বলতে পারি। আবার এখানে বিসিটির ক্ষেত্রে যে সেলটা থাকবে সেটাকে আমরা বলে থাকতে পারি হচ্ছে ব্রাশ বর্ডার, বাট ইট ইজ কিউবয়েডাল সেল। ঠিক আছে? তো ব্রাশ বর্ডার কিন্তু কিউবয়েডাল সেল দিয়ে এটা মোটামুটি ভাবে তৈরি হবে। আচ্ছা, তো এখান দিয়ে কি হবে, যখন এই দিক দিয়ে হচ্ছে তরলটা যখন পাস করবে, তখন এইখানে এই যে প্রাচীরটা, এই প্রাচীর মধ্যস্থ যে কোষটা, সেই কোষ থেকে বেশ কিছু পদার্থের ডিপোজিশন হবে, বেশ কিছু পদার্থ রিলিজ করে ওই পরিশ্রিত পদার্থটার মধ্যে বা পরিশ্রিত তরলটার মধ্যে মিক্সচার হয়ে যাবে। আবার এখান থেকে যখন ডিসিটিতে যাবে, ডিসিটির কোষ থেকেও বেশ কিছু পদার্থের সিক্রিশন হবে, সেই সিক্রিশন হয়ে সেটা ক্রমশ ওই যে ইয়ের মধ্যে, ওই যে পরিশ্রিত তরলটা, সেই পরিশ্রিত তরলটার মধ্যে ফাইনালি মিশে যাবে। এবং তারপরে যে পদার্থটা তৈরি হচ্ছে বা যে পরিশ্রিত তরলটা তৈরি হচ্ছে, সেই পরিশ্রিত তরলের মধ্যে বিভিন্ন পদার্থ যখন মিক্সচার থাকছে, সেটা আলটিমেটলি গিয়ে কোথায় চলে যাচ্ছে, সিটি বা কালেক্টিং ডাক্ট বা কালেক্টিং টিউবিউল। এবার এরকম অনেকগুলো নেফ্রনের কালেক্টিং টিউবিউল পরস্পর সম্মিলিতভাবে যে স্ট্রাকচারটা গঠন করে, সেটাকে হচ্ছে আমরা বলে থাকি বেলেনিক ডাক্ট। এবং বেলেনিক ডাক্টে যখন হচ্ছে সেই যে পদার্থটা, সেই পদার্থটা ডিপোজিটেড হচ্ছে, তারপর সেখান থেকে গিয়ে ওরা ক্রমশ রেনাল সাইনাসে উন্মুক্ত হবে, সেখান থেকে গোবিনি হয়ে বাইরের দিকে রিলিজ করে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে বেসিক ব্যাপার, নেফ্রনের মধ্যে দিয়ে গোটা ঘটনাটা ঘটে। আচ্ছা, এবার তাহলে এই গেল হচ্ছে আমাদের মোটামুটি ভাবে নেফ্রন। ঠিক আছে? এই গেল নেফ্রন। এবার আমরা আসবো যে নেফ্রনের মধ্যে দিয়ে কিভাবে মূত্র উৎপাদিত হয়। প্রথমে বলছি, দেখো, নেফ্রনের মধ্যে দিয়ে মূত্র উৎপাদন হওয়ার জন্য কতগুলো স্টেপ রয়েছে। সেই স্টেপের মধ্যে প্রথম যে স্টেপটা, সেটাকে আমরা বলে থাকবো মূলত ধরো পরা পরিশ্রবণ প্রক্রিয়া, বা যেটাকে আমরা আল্ট্রা ফিল্ট্রেশনও বলতে পারি। ঠিক আছে? পরা পরিশ্রবণ প্রক্রিয়া। হ্যাঁ, পরা পরিশ্রবণ প্রক্রিয়া। পরা পরিশ্রবণ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয়, ভালো করে শুনবে। পরা পরিশ্রবণ প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো, এটা হচ্ছে ওই একইভাবে, এটাকে হচ্ছে আমরা কি বলবো, এটাকে বলবো হচ্ছে আমরা অন্তর্মুখী ধমনিকা, আর এটাকে বলবো আমরা বহির্মুখী ধমনিকা। আমি আগেই বললাম অন্তর্মুখী ধমনিকার ব্যাস প্রায় 50 মাইক্রোমিটারের মতো, আর এই যে বহির্মুখী ধমনিকার এটার ব্যাস প্রায় 25 মাইক্রোমিটারের মতো। এবার স্বাভাবিকভাবে এই যে ব্যাসের এরকম পার্থক্য হচ্ছে, যার দরুন কি হবে, এই গ্লোমেরুলাসের অভ্যন্তরে একটা চাপের সৃষ্টি হবে। এই চাপের জন্য এখান থেকে ফ্লুইডটা কোথায় প্রবেশ করবে, পরিস্রাবণ ঝিল্লি হয়ে সেটা ক্রমশ বাউম্যানস ক্যাপসুলের গহ্বরে প্রবেশ করবে। বাউম্যানস ক্যাপসুলের কিসে প্রবেশ করবে, গহ্বরে প্রবেশ করবে। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে আমরা বলে থাকবো পরা পরিশ্রবণ পদ্ধতি আমরা বলে থাকবো। এই গ্লোমেরুলাসস্থিত রক্তের যে প্রোটিনবিহীন রেচন পদার্থ, এই রেচন পদার্থের মধ্যে মানে কি বললাম, যেটা প্রোটিনটা থাকবে না, মানে এই যে গ্লোমেরুলাসস্থিত যে তরল পদার্থটা বাড়াচ্ছে, এটার মধ্যে কিন্তু প্রোটিন আর ফ্যাট এই জাতীয় পদার্থগুলো মূলতভাবে থাকবে না, পারতপক্ষে থাকবে না। হলো? আচ্ছা, এবার তারপরে কি হবে, তারপর ধরো এবার বৃক্কীয় নালিকার ভূমিকা। এবার হচ্ছে আমাদের যে বৃক্কীয় নালিকা, সেই বৃক্কীয় নালিকার ভূমিকাটা আমরা ধীরে ধীরে আলোচনা করব। এবার এর মধ্যে প্রথমে একটা পয়েন্ট আমি বলছি, ধরো পুনঃশ্বসন পদ্ধতি।
পুনঃশোষণ পদ্ধতির ক্ষেত্রে কি হবে, এই যে পিসিটি বা প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, এর যে আমি বললাম অলরেডি ব্রাশ বর্ডার এপিথেলিয়াল থাকবে। এবার এই ব্রাশ বর্ডার এপিথেলিয়াল যারা কি করবে, যারা হচ্ছে তোমার স্বাভাবিকভাবে কি বলবো সারফেস এরিয়াটা বাড়াবে, অর্থাৎ সারফেস এরিয়াটা বাড়ালে কি হবে, এখানে বেশ কিছু পদার্থ, অর্থাৎ এখান দিয়ে যে তরলটা ক্রমশ পিসিটির মধ্যে প্রবেশ করবে, তখন এই জায়গাটার মধ্যে বেশ কিছু পদার্থের শোষণটা হতে থাকবে, বেশ কিছু পদার্থের শোষণ হতে থাকবে। কোন কোন পদার্থ শোষণ হবে আমি বলেছি, সেটার মধ্যে পুনঃশোষণের মধ্যে আমাদের 100% গ্লুকোজ হবে, 100% তোমার ধরো এদিক থেকে কি হবে অ্যামাইনো অ্যাসিড হবে, 100% গ্লুকোজ হবে, 100% অ্যামাইনো অ্যাসিড হবে, এছাড়া Na+ হবে, এছাড়া Cl- হবে, এই জাতীয় পদার্থগুলোর অ্যাক্টিভ রিঅ্যাবজর্পশন হতে থাকবে। ঠিক আছে, তারপরে তোমার ধরো নালিকার ক্ষরণ, তারপর পুনঃশোষণের পরে আমরা বলতে পারি নেক্সট হচ্ছে ধরো নালিকার ক্ষরণ যখন ধীরে ধীরে পিসিটি থেকে ওটা হেনরির লুপের মধ্যে দিয়ে যখন অতিক্রম করবে, সেই হেনরির লুপের মধ্যে দিয়ে অতিক্রম করার সময় এখানে বিভিন্ন পদার্থের ক্ষরণ হবে, মানে বৃত্তীয় নালিকার প্রাচীর থেকে বিভিন্ন পদার্থের ক্ষরণ হবে, এবং সেই বিভিন্ন পদার্থগুলোর মধ্যে কি কি পড়তে পারে, ধরো পড়তে পারে Na+ হতে পারে, Na+ হতে পারে, Na+ বলছি, K+ হতে পারে, H+ হতে পারে, NH4+ হতে পারে, এই জাতীয় পদার্থগুলো ধীরে ধীরে ক্ষরণ হতে থাকবে। ঠিক আছে, এই জাতীয় পদার্থগুলো ধীরে ধীরে ক্ষরণ হতে থাকবে, এছাড়া ক্রিয়েটিনিনও হতে পারে, এই জাতীয় পদার্থগুলোর মোটামুটি ভাবে ক্ষরণ হতে থাকবে। নেক্সট আমরা বলতে পারি ফার্দার কি হবে না, নতুন কিছু পদার্থের উৎপাদন, নতুন কিছু পদার্থের উৎপাদন। কি কি পদার্থ, বা ওই একই রকম ভাবে এই বৃত্তীয় নালিকার অর্থাৎ ডিসিটির এই প্রাচীর মধ্যস্থ কোষ থেকে বেশ কিছু পদার্থের ক্ষরণ হবে, নতুন নতুন কিছু পদার্থের উৎপাদন করবে, এবং যাদের মধ্যে আমরা অ্যামোনিয়া বলতে পারি, হিপিউরিক অ্যাসিড বলতে পারি, এই সমস্ত পদার্থগুলো উৎপাদিত হয়ে আবার সেই যে তরলটার মধ্যে প্রবেশ করবে। এবার এত রকম পদার্থের যখন স্বাভাবিকভাবে ডিপোজিটেড হচ্ছে ওই তরলটার মধ্যে ডিপোজিটেড হওয়ার দরুন সেই তরলটা মোরলেস খুব গাঢ় একটা সলিউশনে পরিণত হচ্ছে, এবং সেই গাঢ় সলিউশনটাকে আমরা এক কথায় বলে থাকবো কি না, মূত্র। সেই গাঢ় সলিউশনটাকে কি বলবো আমরা এক কথায়, মূত্র। এবার সেই মূত্রটাই ওই যে একই কথা বলবো, সেই রেনাল সাইনাস হয়ে তারপর গভীর পথে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? এইভাবে বৃক্কের মধ্যে দিয়ে নেফ্রন মারফত মূলত মূত্র উৎপাদিত হয়। এবার স্বাভাবিকভাবে কোয়েশ্চেন আসে, তাহলে মূত্র আমরা কাকে বলবো? মূত্র মনে রাখবে দেহের বিপাকজাত প্রক্রিয়ায় উৎপন্ন যে দূষিত পদার্থ, এবং যার মধ্যে কি থাকে না নাইট্রোজেন যুক্ত কিছু পদার্থ থাকে, বা নাইট্রোজেন বিহীন কিছু পদার্থ থাকে, যেটা আলটিমেটলি হচ্ছে দেহের বাইরে অপসারিত হয়, তরল রূপে দেহের বাইরে অপসারিত হয়, তাকেই আমরা বলে থাকবো মূলত মূত্র। এবার মূত্রের মধ্যে কিছু স্বাভাবিক উপাদান থাকে, আবার কিছু অস্বাভাবিক উপাদান থাকে। স্বাভাবিক উপাদানের মধ্যে আমরা বলতে পারি জল হতে পারে, ক্রিয়েটিনিন হতে পারে, ইউরিয়া হতে পারে, এগুলো হচ্ছে মূত্রের খুব স্বাভাবিক উপাদান। আর অস্বাভাবিক উপাদানের মধ্যে গ্লুকোজ হতে পারে, তারপরে দিক থেকে তোমার ধরো রক্ত হতে পারে, তাই না? এই জাতীয় পদার্থগুলো হচ্ছে গ্লুকোজের এই মূত্রের মধ্যে কি উপাদান না অস্বাভাবিক উপাদান। এবার মূত্রের মধ্যে কোনটা কি উৎপন্ন হচ্ছে তার উপরে ভিত্তি করে না আমরা আবার কতগুলো রোগের নাম বলতে পারি। যেমন তোমার ধরো গ্লুকোসুরিয়া বা তোমার ধরো হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, যখন মূত্রের মধ্যে দিয়ে কি উৎপন্ন হবে না গ্লুকোজ নির্গত হবে, তখন সেটাকে আমরা গ্লুকোসুরিয়া বলে থাকতে পারি, বা গ্লাইকোসুরিয়াও বলে থাকতে পারি। সেটাকে হচ্ছে আমরা বলে থাকবো কি না তোমার যখন মূত্রের মধ্যে দিয়ে আমাদের গ্লুকোজটা বেরোচ্ছে। নেক্সট আমরা বলতে পারি ধরো অ্যালবুমিনিউরিয়া। ঠিক আছে, অ্যালবুমিন তোমরা নাম শুনেছো, অ্যালবুমিন হচ্ছে প্রকৃতপক্ষে একটা প্রোটিন। সেই প্রোটিনটা যখন ধীরে ধীরে মূত্রের মধ্যে দিয়ে নির্গত হবে, তখন সেটাকে হচ্ছে আমরা অ্যালবুমিনিউরিয়া আমরা বলতে পারি। নেক্সট হচ্ছে তোমার ধরো কিটোনিউরিয়া, যদি হচ্ছে মূত্রের মধ্যে দিয়ে কিটোন বডি নির্গত হয়, তখন সেটাকে আমরা কিটোনিউরিয়া বলতে পারি। আবার এদিক থেকে মনে করো হিমাচুরিয়া, যদি হচ্ছে মূত্রের মধ্যে দিয়ে ধীরে ধীরে ব্লাড নির্গত হয়, তখন সেটাকে আমরা হিমাচুরিয়া বলতে পারি। আরেকটা হয় তোমার ধরো হচ্ছে যেটাকে আমরা ডায়াবেটিস ইনসিপিটাস বলবো, যখন মনে করো এডিএইচ নামক হচ্ছে হরমোন, যেটাকে আমরা অ্যান্টি ডাইউরেটিক হরমোন বলে থাকবো, সেই অ্যান্টি ডাইউরেটিক হরমোন না বৃক্কীয় নালিকার মাধ্যমে জলের পুনঃশোষণটাকে ত্বরান্বিত করে। এবার সেই এডিএইচ হরমোনটা যদি স্বাভাবিকভাবে কম পরিমাণে রিলিজ করে, তাহলে সাধারণত কি হবে না জলের পুনঃশোষণ প্রক্রিয়া, বৃক্কীয় নালিকার মাধ্যমে জলের পুনঃশোষণ প্রক্রিয়া ব্যাহত হবে, এবং তার দরুন যে রোগটা হবে সেটাকে আমরা বলে থাকবো ডায়াবেটিস ইনসিপিটাস আমরা বলে থাকবো। তাহলে এই ডিজিজগুলো মূলত হতে পারে, এটা হচ্ছে রিলেটেড টু মূত্র, মানে মূত্র ইউরিন নিয়ে আর কি এই জিনিসগুলো আসে। ঠিক আছে,
আচ্ছা, এবার না একটা ইম্পর্টেন্ট কথা হলো, একটা কোয়েশ্চেন তোমরা প্রায়শই পেয়ে থাকবে, কোয়েশ্চেন ব্যাংক হোক বা যে কোনো ক্ষেত্রে প্রায়শই পেয়ে থাকবে, যেটাকে আমরা জেজিএ বলে থাকি। জেজিএ বা জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। এই জেজিএ বা জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস প্রকৃতপক্ষে কি জিনিস? দেখো, আমরা এমনভাবে ছবিটা আঁকি না, ছবিটা আমাদেরকে এরকমভাবে সাজেস্ট করে যে হয়তো এই স্ট্রাকচারটা আর এই স্ট্রাকচারটা পরস্পর থেকে যথেষ্ট দূরে রয়েছে, কিন্তু তা কিন্তু নয়। যখন নেফ্রনের মধ্যে এরা অবস্থান করে না, নেফ্রনের মধ্যে ভালো করে অবস্থান করলে দেখা যাবে এই অংশটা, মানে এই অংশটা আর এই অংশটা, অর্থাৎ ডিসিটি বা ডিস্টাল কনভলিউটেড টিউবিল বা দূরসংবর্ত নালিকা, আর এদিক থেকে এই যে রক্তজালিকার যে পার্টটা, অর্থাৎ এদিক থেকে বহির্মুখী ধমনিকা বা অন্তর্মুখী ধমনিকার যে পার্টটা, এরা প্রায় ক্লোজার থাকে, প্রায় কাছাকাছি অবস্থান করে। ঠিক আছে তো? আচ্ছা, মনে করো এটা হচ্ছে সাধারণত গ্লোমেরুলাস, এটা হচ্ছে সাধারণত গ্লোমেরুলাস বলছি, বাউম্যানস ক্যাপসুল। আর এদিকে থাকলে হচ্ছে গ্লোমেরুলাসের অংশ, এটাকে আমরা বলে থাকতে পারি। আর এটা মনে করো হচ্ছে এখানে দূরসংবর্ত নালিকার অংশ, এটা দূরসংবর্ত নালিকার অংশ, এটা হচ্ছে গ্লোমেরুলাসের অংশ, গ্লোমেরুলাসের অংশ। ধরো এটাকে হচ্ছে আমরা কি বলে থাকতে পারি? বহির্মুখী ধমনিকা, তাই না? বহির্মুখী ধমনিকা। আর এটা কি গেল হচ্ছে না অন্তর্মুখী ধমনিকা। তাহলে অন্তর্মুখী ধমনিকা, বহির্মুখী ধমনিকা, এদিকে এটাকে কি বলবো হচ্ছে আমরা? দূরসংবর্ত নালিকার অংশ। এবার এখানে না তিন ধরনের কোষ থাকে, তিন ধরনের কোষ সম্মিলিত হয়। কি কি কোষ সম্মিলিত হয়? একটাকে এইদিকে যে কোষগুলো থাকে, এই কোষের কিছু কিছু উপস্থিত থাকে যেগুলোকে আমরা ল্যাসিস কোষ বলে থাকবো। আবার এখানে হচ্ছে বেশ কিছু কিছু সেল থাকে, যেই সেলগুলোকে আমরা কি বলে থাকবো? ম্যাকিউলা ডেন্সা। কি বলে থাকবো? ম্যাকিউলা ডেন্সা। আর এই সাইডে হোক বেশ কিছু কোষ থাকবে, যে কোষগুলোকে আমরা বলে থাকবো জেজিএ কোষ বা জাক্সটা গ্লোমেরুলার কোষ। ঠিক আছে? এটাকে আমরা বলে থাকবো হচ্ছে জেজি সেল বা জাক্সটা গ্লোমেরুলার সেল। এটাকে হচ্ছে আমরা বলে থাকবো ল্যাসিস কোষ। আর এই জায়গাটাকে এইখান থেকে আমরা বলে থাকবো ম্যাকিউলা ডেন্সা। এই তিন ধরনের কোষগুলো সম্মিলিতভাবে যে সংগঠনটা তৈরি করে, সেটাকেই আমরা বলে থাকবো জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। এবং এই যে জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস, সেখান থেকে আলটিমেটলি দু ধরনের হরমোন খরিত হয়। একটা হরমোনকে আমরা বলতে পারি রেনিন, আর একটা হরমোনকে আমরা বলে থাকি হচ্ছে মূলত এরিথ্রোপয়েটিন। এরিথ্রোপয়েটিন কি করবে? এরিথ্রোপয়েটিন মূলত লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে কিছুটা হলেও সাহায্য করবে। আর এদিক থেকে যেটা রেনিন থাকবে, সেই রেনিনটা রেনিন RAS পাথওয়ে বলা হয়, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন পাথওয়ে। তার মাধ্যমে ব্লাড প্রেশারটা, সেই ব্লাড প্রেশারের এনহ্যান্সমেন্টে সাহায্য করবে, অর্থাৎ বৃদ্ধি করতে সাহায্য করবে। ঠিক আছে? তো জেজিএটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখার চেষ্টা করবে। আচ্ছা, এবার আমরা চ্যাপ্টারের একদম লাস্ট প্রান্তে মূলত চলে এসেছি। এবার আমি আলোচনা করব তিনটে জিনিস তোমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে, যেটা হচ্ছে মানবদেহের অতিরিক্ত রেচন অঙ্গ হিসাবে যকৃতের ভূমিকা, ফুসফুসের ভূমিকা আর ত্বকের ভূমিকা। আমি প্রথমেই আসছি সাধারণত যকৃতের ভূমিকা। যকৃত কি কি ভূমিকাগুলো প্লে করে। প্রথমেই আসবো, মনে রাখবে ইউরিয়ার ফর্মেশন। ঠিক আছে? ইউরিয়া তো হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদের হচ্ছে প্রধান রেচন অঙ্গ, মানে আমাদের ক্ষেত্রে স্তন্যপায়ী প্রাণীদের প্রধান রেচন অঙ্গ হচ্ছে ইউরিয়া। তো সেই ইউরিয়াটা কিভাবে তৈরি হচ্ছে? মনে রাখবে, সাধারণত দেহের যেগুলো অ্যামাইনো অ্যাসিড থাকে না, দেহের যে সমস্ত অ্যামাইনো অ্যাসিডগুলো থাকে, সেই অ্যামাইনো অ্যাসিডগুলো আমরা বলতে পারি ডি অ্যামাইনেস নামক উৎসেচকের প্রভাবে, অ্যামাইনো অ্যাসিডগুলো মূলত কিসে রূপান্তরিত হয়? অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। এবং সেই অ্যামোনিয়াটা আবার ইউরিয়াতে কনভার্ট হয়, যে চক্রের মাধ্যমে, সেটাকে হচ্ছে আমরা বলে থাকবো অর্নিথিন সাইকেলের মাধ্যমে আর্জিনাস উৎসেচকের প্রভাবে অ্যামোনিয়াটা ইউরিয়াতে রূপান্তরিত হয়। এবং সেই গোটা ফেনোমেনাটা কোথায় ঘটবে? না যকৃতের মধ্যে ঘটবে। এবং এই যে ইউরিয়াটাই কিন্তু আমাদের দেহে মূলত প্রধান রেচন পদার্থ। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে যকৃতের মধ্যে ঘটবে। আর আরেকটা মনে রাখবে, যকৃতে হিমোগ্লোবিন মূলত বিশ্লিষ্ট হয়। হিমোগ্লোবিন বিশ্লিষ্ট হয়ে সাধারণত বিলিরুবিন, বিলিভার্ডিন ইত্যাদি রঞ্জক পদার্থগুলো উৎপন্ন করে। এই সমস্ত রঞ্জক পদার্থ বা পিত্তরঞ্জক পদার্থ উৎপন্ন করে। এই রঞ্জক পদার্থগুলো আলটিমেটলি কি হবে? মূত্ররূপে দেহের বাইরে নির্গত হয়ে যায়। প্রসঙ্গত এখানে আমি একটা কথা বলে রাখি, মনে রাখবে মূত্রের সাধারণত একটা বিশেষ বর্ণ হয়, হলদে একটা বিশেষ টাইপের বর্ণ হয়, তাই তো? সেই বর্ণটা কিসের জন্য হয়? মনে রাখবে ইউরোক্রোমের উপস্থিতির জন্য। কি বলে রাখবে? ইউরোক্রোম নামক রঞ্জকের উপস্থিতির জন্য মূত্রের বিশেষ হলদে বর্ণের হয়ে থাকে। এখন স্বাভাবিকভাবে যে ইউরোক্রোমটা কি, দেখো, ইউরোক্রোমটা হচ্ছে সাধারণত লোহিত রক্ত কণিকাগুলো যখন যকৃতের মধ্যে বিশ্লিষ্ট হবে, তখন সাধারণত তার মধ্যে থাকা যে হিমোগ্লোবিনটা, সেই হিমোগ্লোবিনটাও বিশ্লিষ্ট হয়ে যাবে। এবং হিমোগ্লোবিন বিশ্লিষ্ট হয়ে সাধারণত এই যে ইউরোক্রোম নামক পদার্থটা উৎপন্ন করে, এবং সেটাই আলটিমেটলি মূত্রের মাধ্যমে যখন নির্গত হয়, তখন মূত্রের সেই হলুদ বর্ণটার জন্য দায়ী হয়ে যাবে। বোঝা গেল?
তাহলে এই গেল যকৃৎ কিভাবে রেচন পদার্থ রেচন অঙ্গ হিসেবে কাজ করে। নেক্সট আমরা আসতে পারি ধরো তোমার মানবদেহে যখন রেচনে ফুসফুসের ভূমিকাটা কি, ফুসফুসের ভূমিকাটা নিয়ে আমরা একবার আসতে পারি। দেখো আমরা যখন আমাদের দেহের মধ্যে যখন বিপাক প্রক্রিয়া উৎপন্ন হয়, তাহলে বিপাকজাত দূষিত পদার্থ হিসাবে যে গ্যাসটা মেনলি উৎপাদিত হচ্ছে সেটাকে আমরা কার্বন ডাই অক্সাইড বলে থাকি, তাই কি না? এবং সেই কার্বন ডাই অক্সাইডটা যদি শরীরের মধ্যে স্বাভাবিকভাবে স্টোর থাকে তাহলে সেটা শরীরের পক্ষে হানিকারক। তাই জন্য কার্বন ডাই অক্সাইডটাও আলটিমেটলি শরীরের বাইরে বেরিয়ে যাবে, এবং সেই শরীরের বাইরে বেরিয়ে যাওয়ার কাজটা কে করে? মেনলি ফুসফুস। তাহলে ফুসফুসের মাধ্যমে প্রত্যেক ঘন্টায় প্রায় লক্ষ্য করা যায় যে 18 লিটারের মতো, প্রত্যেক ঘন্টায় প্রায় বলা হয়ে থাকে প্রায় 18 লিটারের মতো কার্বন ডাই অক্সাইড শরীর থেকে কিন্তু বাইরের দিকে বেরিয়ে যায়। এছাড়াও কখনো কখনো কিছুটা পরিমাণে জলীয় বাষ্প বলো, অ্যালকোহল বলো, অ্যাসিটোন বলো বা অ্যামোনিয়া ইত্যাদি পদার্থগুলো ইত্যাদি রেচন পদার্থগুলো সাধারণত ফুসফুসের মাধ্যমে কখনো রেচিত হতে পারে। আর তারপরে আমরা আসছি, মনে করো ত্বক কিভাবে রেচন অঙ্গ হিসেবে কাজ করছে। ত্বকের মধ্যে মনে রাখবে, আমরা যখন সেকেন্ড চ্যাপ্টারের দিকে পড়েছিলাম তখন বলেছিলাম যে ত্বকের সাধারণত দুটো স্তর থাকে, একটাকে ডার্মিস স্তর বলে থাকি আর আমরা আরেকটাকে হচ্ছে এপিডার্মিস স্তর বলে থাকি, তাই কি না? তো সেই ডার্মিস স্তরে বেশ কিছু গ্রন্থি থাকে, তার মধ্যে ঘর্মগ্রন্থি থাকে, আবার এদিক থেকে হচ্ছে সিবেসিয়াস গ্রন্থি থাকে। যে ঘর্মগ্রন্থিগুলো থাকবে সেই ঘর্মগ্রন্থির ফলে অতিরিক্ত পরিমাণে ঘাম, সেই ঘামটা বেরিয়ে যাবে। সেই ঘামের মধ্যে কি থাকবে? আমাদের বেসিক্যালি H2O থাকবে, জলীয় বাষ্প থাকবে, আবার তার মধ্যে হচ্ছে কিছুটা পরিমাণে NaCl থাকবে। এই জাতীয় পদার্থগুলো যখন এক্সেস হয়ে যাবে তখন সেটা শরীর থেকে বের করে দেওয়াই বেশি শ্রেয়। আবার আরেকটা কথা মনে রাখবে, সাধারণত সিবাম উৎপাদনটা হচ্ছে যে সিবেসিয়াস গ্রন্থি থেকে হয়ে থাকে। ওই যে ত্বকের ডার্মিস স্তরে বেশ কিছু গ্রন্থি থাকে যেগুলোকে আমরা সিবেসিয়াস গ্রন্থি বলে থাকি, এবং সেই সিবেসিয়াস গ্রন্থির মাধ্যমে সিবাম নিঃসৃত হয়, এবং সেই সিবামের মধ্যে কিছুটা পরিমাণে ফ্যাটি অ্যাসিড, কিছুটা পরিমাণে কোলেস্টেরল, কিছুটা পরিমাণে গ্লিসারল, এই পদার্থগুলো আলটিমেটলি শরীরের বাইরে রেচিত হয়। ঠিক আছে? তাহলে আলটিমেটলি হচ্ছে বৃক্ক সহ অ্যাডিশনাল যে সমস্ত রেচন অঙ্গ বা অ্যাক্সেসরি যে সমস্ত রেচন অঙ্গ, সেটা হিসাবে হচ্ছে আমাদের ত্বক রয়েছে, সেটা হিসাবে আমাদের ফুসফুস রয়েছে এবং যকৃৎ রয়েছে। এরা সম্মিলিতভাবে দেহ থেকে বিপাকজাত পদার্থগুলোর অপসারণ ঘটায়, এবং অপসারণ ঘটানোর ফলে দেহ স্বাভাবিকভাবে সুস্থ, স্বাভাবিক এবং সতেজ থাকে, এবং শরীরের বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলো নির্দ্বিধায় সম্পাদিত হতে পারে। তাহলে শরীরকে সুস্থ রাখার জন্য, শরীরকে নিরাপদ রাখার জন্য, শরীরকে বিপদমুক্ত রাখার জন্য এই সমস্ত বিপাকজাত পদার্থের অপসারণ ঘটানো, অর্থাৎ রেচনটা ঘটানো অনস্বীকার্য বা রেচন ঘটানো আমাদের দৈনন্দিন কাজের মধ্যে পড়ে। এবং শুধুমাত্র রেচন পদার্থ ত্যাগ না, এবং তার সাথে যেটা হচ্ছে অপাচ্য খাদ্যবস্তু, সেই অপাচ্য খাদ্যর বহিষ্করণ ঘটানো আমাদের শরীরের পক্ষে ইকুয়ালি গুরুত্বপূর্ণ। তাই এর ফলেই শরীর কি থাকবে, একটা হিউম্যান বডি স্বাভাবিকভাবে হেলদি লাইফস্টাইল সেটাকে লিড করতে পারবে। হলো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, এবং যদি হচ্ছে তোমাদের কোনো রকমের কিছু ডাউট থাকে বা কিছু থাকে তাহলে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ঠিক আছে? আজকে এই পর্যন্তই।